তো তোমরা সবাই ভালো আছো? তাহলে আমরা প্রথমে দেখব অ্যাডভান্স অ্যাকাউন্টিং। এটা হচ্ছে বিবিএ যারা অনার্স কোর্স তাদের জন্য এটি করা। তো তোমাদের এবং তাদের একই, মানে এই অধ্যায়গুলো আমাদের অনেক মিল আছে। তোমাদের যে অধ্যায় এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং এ আমাদের সহজ এবং জটিল মিলে আমাদের এই কোর্সটি অ্যাডভান্স অ্যাকাউন্টিং। আমরা সেকেন্ড ইয়ারে কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এই যে অঙ্কগুলো করেছি এই অঙ্কগুলো এখানে আমাদের আছে। একটা হচ্ছে ব্যাংক কোম্পানি অ্যাকাউন্ট আর একটা হচ্ছে বীমা ইন্স্যুরেন্স কোম্পানি। এই দুইটা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমাদের এখানে করতে হয়। তো আমরা যদি সেকেন্ডারি ওটা ভালো পেরে থাকি তাহলে এটাও আমরা সহজে পারবো আর কি। তাছাড়াও আমাদের কিছু সহজ অধ্যায় আছে, যেমন ব্রাঞ্চ অ্যাকাউন্টিং, ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টিং। এই অধ্যায়গুলো হচ্ছে আমাদের কাছে সহজ, মোটামুটি সহজ। এই অধ্যায়গুলো কমপ্লিট করব। মূলত আমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর মধ্যে এই দুটো অধ্যায়, ব্রাঞ্চ অ্যাকাউন্টিং এবং ডিপার্টমেন্টাল যে অ্যাকাউন্টিং, এই দুটো অ্যাকাউন্টিং আমাদের কাছে সহজ। এই দুটো আমরা দেখব। এই দুটো দেখে আমরা অন্যান্য যেগুলো আছে মোটামুটি একটু হার্ড লেভেলের, সেগুলো আমরা প্র্যাকটিস করব। তো তোমাদের প্রথম আমি যে অধ্যায় শুরু করব, যে 1 নম্বর অধ্যায় দিয়ে শুরু করব, অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি। এই অধ্যায় দিয়ে শুরু করব। একটু মিড লেভেলের অধ্যায়, এটা খুব বেশি জটিল বা খুব বেশি সহজ না। তো এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং একের মানে অনার্সদের এক, আর তোমাদের শুধু অ্যাডভান্স অ্যাকাউন্টিং। এই অধ্যায়ে অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি, এটাতে আমরা কোম্পানির যে স্টক বা শেয়ার, এটা ইস্যু সংক্রান্ত। স্যার ক্লাসের রেকর্ড কি চালু করছেন? হ্যাঁ করছি। ইস্যু সংক্রান্ত বিষয় নিয়ে এখানে আমরা আলোচনা করব। তো এই লেকচার শিট আমি তোমাদের পাঠিয়ে দেব। এখানে পার্ট এর আলোচনা করা আছে, তারপরে পার্ট এর পর আমরা যে পার্ট বি এবং পার্ট সি, এখানে এই অঙ্কগুলি দেখার পূর্বে আমাদের কিছু জাবেদা সূত্র নিয়ে কথা বলতে হবে। আজকের ক্লাসটা যদি তুমি ভালো মতো দেখো বা ভালো মতো বোঝো তাহলে তুমি খুব সহজে অঙ্ক পারবে। তো মূল ক্লাসে আমরা যাই। লেখা মনে হয় একটু ছোট ছোট দেখা যাচ্ছে না? ঠিক আছে স্যার, এখন ঠিক আছে? জি স্যার ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমাদের জাবেদা করতে হয় এবং আংশিক ব্যালেন্স শিট করতে হয়। স্টক হোল্ডার ইকুইটি মানে মালিকানা সত্ত্বের বিবরণীর আংশিক, মানে ওই অংশটুকু শুধু করতে হয় এখানে। তো জাবেদাটা আমরা ক্লিয়ার হব। জাবেদা ক্লিয়ার হতে পারলে আমরা সবকিছুই এই অধ্যায়ে সহজে করতে পারবো। আচ্ছা, জাবেদা সূত্র এরকম। তার আগে সূত্রের আগে আমি আরেকটু আলোচনা করিনি। সেটা হচ্ছে যখন যৌথ মূলধনী কোম্পানি বাজারে শেয়ার যখন ইস্যু করে, ধরো এটা একটি কোম্পানি এবিসি কোম্পানি, এই কোম্পানি যখন বাজারে শেয়ার ইস্যু করবে, এই শেয়ার ইস্যু সংক্রান্ত অঙ্ক আমরা ইন্টারমিডিয়েটে করে আসছি। বাজারে যখন শেয়ার ছাড়ে, যখন জনগণ কি করে, কিনে নেয়, তাই না? জনগণ শেয়ার কিনে নেয়, আর এই শেয়ারটা বাজারে ছাড়ে মূলধন সংগ্রহের জন্য এবিসি কোম্পানি মানুষজনের কাছে শেয়ার ছাড়ে, লোকজন কি করে, শেয়ারটা কিনে নেয়। কিনে নিলে কোম্পানি কি পায়? ক্যাশ পায়। এখন এই শেয়ার যখন কোনো কারণে কোম্পানি যখন আবার উইথড্র করে নেয়, অর্থাৎ কোম্পানি যখন আবার জনসাধারণের কাছ থেকে নিয়ে নেয়, সেটাকে বলে ট্রেজারি স্টক। অর্থাৎ পুনঃবিক্রয়কৃত শেয়ার যখন কোম্পানি ক্রয় করে নেয় তাকে বলে ট্রেজারি স্টক। এখানে আমরা 3 ধরনের স্টক দেখতে পাবো। একটা হচ্ছে ক্যাপিটাল স্টক,
একটা হচ্ছে প্রিফার্ড স্টক আর একটা হচ্ছে ট্রেজারি স্টক। তো ট্রেজারি স্টকটা যেটা সেটা বললাম হচ্ছে কোনটা, যে যে শেয়ার অলরেডি বিক্রি হয়েছে সেই শেয়ার যদি কিনে নেয় তাকে বলে ট্রেজারি স্টক। আর যে শেয়ার আমরা বিক্রি করেছি তাকে বলে ক্যাপিটাল স্টক, অর্থাৎ কমন স্টক বলে, সাধারণ শেয়ার। যে শেয়ার বিক্রি করেছি সেটাকে বলে কি ক্যাপিটাল স্টক। আর অগ্রাধিকার যুক্ত এখানে আছে প্রিফার্ড স্টক, অগ্রাধিকার যুক্ত শেয়ার, যে শেয়ার অগ্রাধিকারের ভিত্তিতে বিক্রি করা হবে সেটা হচ্ছে প্রিফার্ড স্টক। আর যখন কোনো শেয়ার, এই যে দুই শেয়ার আমরা বিক্রি করলাম, ক্যাপিটাল স্টক এবং প্রিফার্ড স্টক যখন বাজারে বিক্রি করলাম, এই বিক্রয়কৃত শেয়ার যখন আমরা কিনে নিব, অর্থাৎ কোম্পানি যখন কিনে নিবে তাকে বলে ট্রেজারি স্টক। আচ্ছা, তো এখানে আমরা তিনটি জাবেদা যদি ঠিক মতো মনে রাখতে পারি তাহলে আমরা সহজে অঙ্ক করতে পারবো। 1, 2 এবং 3, এবং একেবারে ইজি 4 নম্বর জাবেদা আমরা পড়ে যাচ্ছি। একেবারে ইজি, খেয়াল করে দেখো, কোম্পানি জনসাধারণের কাছে যখন শেয়ার বিক্রি করবে, প্রথম অবস্থায় যে শেয়ার বিক্রি করবে সেটা হচ্ছে কমন স্টক, অর্থাৎ কমন স্টকের ক্ষেত্রে বা ক্যাপিটাল স্টকের ক্ষেত্রে যদি অভিহিত মূল্যে শেয়ার ইস্যু করা হয়। অভিহিত মূল্য বলতে এখানে আমরা বোঝাতে চাচ্ছি, যদি একটি শেয়ারের দাম 10 টাকা করে হয় তাহলে এই 10 টাকার নাম হচ্ছে অভিহিত শেয়ার, অর্থাৎ যে শেয়ার মূল্যে কোম্পানি নিবন্ধিত হয় তাকে বলে অভিহিত মূল্য। আবার কোম্পানি যখন এই 10 টাকার শেয়ার 12 টাকায় বিক্রি করবে, এটাকে বলে, আমরা যেটাকে বলে শেয়ার অধিহার বা শেয়ার প্রিমিয়াম, অর্থাৎ অধিক মূল্যে যখন বিক্রি করবে সেটাকে বলে শেয়ার অধিহার বা শেয়ার প্রিমিয়াম। আর যখন কোম্পানি অভিহিত মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রি করবে, 8 টাকায় বিক্রি করবে, সেটাকে বলে শেয়ার ডিসকাউন্ট, তাই না, বা শেয়ার অবহার। আচ্ছা, তবে শেয়ার অবহার এবং শেয়ার অধিহার এই ধরনের ভাষা এখানে আসবে না। আমাদের ভাষা আসবে এরকম, যে কোম্পানি তার লিখিত মূল্যের চেয়ে যদি বেশি মূল্যে শেয়ার বিক্রি করে তাহলে এই ধরনের ভাষা আসবে, এই ভাষাটা আসবে, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু। এটা আমাদের একটু মনে রাখতে হবে। যদি অতিরিক্ত মূল্যে শেয়ার বিক্রি করে সেটাকে বলে, ওই অতিরিক্ত মূল্যটুকুকে বলবে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস। যখন আমরা বেশি টাকা নিব, অর্থাৎ যখন 2 টাকা বেশি নিব, এই 2 টাকার নামই হচ্ছে কি পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস। তাহলে আমরা অভিহিত মূল্য বলতে কি কি বোঝাতে চাচ্ছি, যে কোম্পানি যে মূল্যে নিবন্ধিত হয়, যে মূল্যে নিবন্ধিত হয় তাকে অভিহিত মূল্য বলে, প্রতিটি শেয়ারের দাম। আচ্ছা, তো যখন আমরা কোম্পানি বা আমরা যখন শেয়ার বিক্রি করব তখন কি হবে, আমরা ক্যাশ পাবো, ক্যাশ হবে ডেবিট, আর কমন স্টক ক্রেডিট। যদি কমন স্টক বিক্রি করে থাকি তাহলে কমন স্টক লিখবো, যদি প্রিফার্ড স্টক বিক্রি করে থাকি তাহলে প্রিফার্ড স্টক লিখবো। এই দুটা কিন্তু একই কলামে লিখেছি, এই যে ক্যাপিটাল স্টক এবং প্রিফার্ড স্টক, এই দুটার জাবেদা একই হবে, নাম শুধু আলাদা আলাদা থাকবে। যদি ক্যাপিটাল স্টক হয় তাহলে কমন স্টক লিখবো, যদি প্রিফার্ড স্টক হয় তাহলে কমনের জায়গায় প্রিফার্ড লিখবো, এই আর কি হিসাব। তাহলে যদি বিক্রি করি তাহলে আমরা নগদ টাকা পাবো, তাহলে ক্যাশ ডেবিট আর কমন স্টক ক্রেডিট। আচ্ছা, তারপরে 2 নম্বর স্টেপে বলা আছে, যদি অভিহিত মূল্যের চেয়ে বেশি মূল্যে শেয়ার বিক্রি করে, অর্থাৎ 10 টাকা অভিহিত মূল্য, এখন এই কোম্পানি এটা কি করছে, 12 টাকা দিয়ে বিক্রি করছে, তার মানে 2 টাকা বেশি মূল্যে বিক্রি করছে। তাহলে আমাদের এই যে জাবাদা, এই জাবাদাটাই হবে, বাট যে মূল্যটুকু বেশি নিচ্ছে সেই মূল্যটুকু, আমাদের অতিরিক্ত মূল্যটুকু আমরা পাচ্ছি এই পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু, এই কথাটা আমাদের লিখতে হবে। অর্থাৎ এটা হবে আমাদের 12 টাকা, এটা হবে 10 টাকা, এটা হবে 2 টাকা। তাহলে ক্যাশ পাবো কত, 12 টাকা, ক্যাশ পাবো 12 টাকা, কমন স্টক হবে 10 টাকা, 10 টাকা অভিহিত মূল্য, সে 10 টাকায় লিখতে হবে, আর অতিরিক্ত মূল্যটুকুকে আমরা লিখবো পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস। আচ্ছা, এটা যদি বেশি মূল্যে বিক্রি করি তাহলে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস ক্রেডিট হয়। আর যদি কম মূল্যে বিক্রি করি, মানে 10 টাকার শেয়ারের দাম ছিল সেটা আমরা 8 টাকায় বিক্রি করছি, তাহলে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস এটা ডেবিট হবে। এইটুকু মনে রাখতে হবে, এইটুকু যদি আমরা মনে রাখতে পারি এনাফ, আমাদের অঙ্ক প্রায় 80% হয়ে যাবে। তাহলে কোম্পানি প্রতিটি শেয়ার যে মূল্যে নিবন্ধিত হয় তাকে বলে অভিহিত মূল্য। এই অভিহিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি করলে পেইড ইন ক্যাপিটাল আসে, কম মূল্যে বিক্রি করলে পেইড ইন ক্যাপিটাল আসবে। যদি বেশি মূল্যে বিক্রি করলে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস আমাদের
ক্রেডিট হবে, যদি কম মূল্যে বিক্রি করে, বেশি মূল্যে বিক্রি করলে ক্রেডিট হবে, আর যদি কম মূল্যে বিক্রি করে তাহলে ডেবিট হবে। আচ্ছা, এইটুকু তো মনে রাখা যাবে নাকি? তারেক, শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমাদের নগদে যদি শেয়ার ইস্যু করি তাহলে আমাদের 1 2 3। দেখো ব্যাপারটা সব জায়গায় আমাদের ক্যাশ কমন স্টক, এখানেও ক্যাশ কমন স্টক আছে, এখানেও ক্যাশ কমন স্টক আছে। শুধুমাত্র পেইড ইন ক্যাপিটাল একবার ক্রিয়েট হয়েছে। একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, হ্যাঁ বলেন। হ্যাঁ, এটা 26 সালের, হ্যাঁ। না না, ফুল সিলেবাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, ফুল ফুল সিলেবাস, ফুল। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো সরি। আচ্ছা, তাহলে এখানে তোমরা এই বিষয়টা নিশ্চয় লক্ষ্য করেছো যে পেইড ইন ক্যাপিটাল এক্সেস কখন হয়। হ্যাঁ, কম মূল্যে বিক্রি করলেও হবে, বেশি মূল্যে বিক্রি করলেও হবে। বেশি মূল্যে বিক্রি করলে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস ক্রেডিট হবে, আর কম মূল্যে বিক্রি করলে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস ডেবিট হবে। এটুকু মনে রাখলে এনাফ। তারপরে আছে অনগদ লেনদেনের মাধ্যমে শেয়ার ইস্যুকরণ, অর্থাৎ যখন নগদ টাকা বাদে অনগদের মাধ্যমে অনগদ কোনো কিছুর বিনিময়ে যখন আমরা শেয়ার বিক্রি করি, যেমন হচ্ছে কোনো সম্পত্তির বিনিময়ে, ল্যান্ডের বিনিময়ে, বিল্ডিং বা অন্য কোনো অ্যাসেট হতে পারে, ইকুইপমেন্ট হতে পারে, তার মাধ্যমে যে শেয়ার বিক্রি করি, জাস্ট ওই ক্যাশের জায়গায়, এই যে ক্যাশের জায়গায় জাস্ট ওই সম্পত্তির নামটা হবে। যদি আমাদের ল্যান্ড হয় ল্যান্ড ডেবিট কমন স্টক ক্রেডিট, বিল্ডিং হলে বিল্ডিং ডেবিট কমন স্টক ক্রেডিট, ইকুইপমেন্ট হলে ইকুইপমেন্ট ডেবিট কমন স্টক ক্রেডিট, এইরকম একটা বিষয়। হ্যাঁ। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের কমন স্টক এবং প্রিফার্ড স্টক সম্পর্কিত জাবেদা। একেবারে ইজি জাবেদা, অত বেশি আমাদের বিচলিত হওয়ার দরকার নেই। এখন আমরা দেখব এই ট্রেজারি স্টক সম্পর্কিত। ট্রেজারি স্টক সম্পর্কিত আচ্ছা, ট্রেজারি স্টক সম্পর্কিত যেটাতে বলা আছে, ট্রেজারি স্টক ক্রয় করা হলে, তাহলে ট্রেজারি স্টকটা কি আমি প্রথমে বলেছি। ট্রেজারি স্টক হচ্ছে আমরা যখন কোনো শেয়ার, এই যে ক্যাপিটাল স্টক যখন আমরা বাজারে ছাড়বো তখন এই যে কমন স্টকটা ক্রিয়েট করলাম, ক্যাশ আমরা নিয়ে নিলাম। কোনো কারণে যখন এই শেয়ারটা যখন আমরা আবার কোম্পানি যখন ফেরত নিবে, অর্থাৎ আমরা যখন জনসাধারণের কাছে বিক্রয় করব, এই বিক্রয়কৃত শেয়ার যখন আমরা কিনে নিব তাকে বলে ট্রেজারি স্টক। তাহলে সেই ট্রেজারি স্টক মানে হচ্ছে আমরা কিনে নিচ্ছি, তার মানে আমাদের কাছ থেকে নগদ টাকা চলে যাচ্ছে। তাহলে লিখবো ট্রেজারি স্টক ডেবিট ক্যাশ ক্রেডিট। ট্রেজারি স্টক ডেবিট ক্যাশ ক্রেডিট, একেবারে সহজ, একেবারে নর্মাল যে জার্নাল সেটাই। আচ্ছা, এই ট্রেজারি স্টক আবার আমরা কি করি, পুনঃবিক্রয় করি। ঠিক আছে, যে ট্রেজারি স্টক কিনে নিয়ে সেটা আমরা কি করি, পুনঃ বিক্রয় করি। তাহলে পুনঃ বিক্রয় যখন করব, ঠিক আমাদের এই যে বিক্রয়ের যে জাবেদা সেই জাবেদা দিব। এই বিক্রয়টা হয় আমরা বেশি মূল্যে করব, নাহলে কম মূল্যে করব। আমরা সবসময় জন্য খেয়াল রাখবো, যখন শেয়ার বিক্রয় হবে, শেয়ার যখন বিক্রয় হবে হয় বেশি মূল্য হবে, নাহলে কম মূল্য হবে, অথবা সমান মূল্য হবে। তবে ট্রেজারি স্টক যখন আমরা বিক্রি করব তখন আমরা হয় কম মূল্যে করব, নাহলে বেশি মূল্যে করব। তবে বেশি মূল্যে সবসময় জন্য করে থাকি আমরা। তো যখন আমরা বেশি মূল্যে করব, ধরো ট্রেজারি স্টক আমরা কিনে নিয়েছি 100 টাকা করে, সেই ট্রেজারি স্টক আমরা 105 টাকা করে বিক্রি করছি, তার মানে 5 টাকা আমরা এই বেশি মূল্যকে কি বলি, এই যে এখানে বলছিলাম পেইড ইন ক্যাপিটাল এক্সেস, এখানেও এই বিষয়টাই আসবে, পেইড ইন ক্যাপিটাল এক্সেস। তাহলে এখানে লিখবো ক্যাশ ডেবিট, ট্রেজারি স্টক বিক্রি করছি, এখানে আর কমন স্টক লেখা যাবে না, এখানে যেমন কমন স্টক লিখেছি এখানে তখন কমন স্টক লেখা যাবে, এখানে লিখতে হবে কি ট্রেজারি স্টক। ট্রেজারি স্টক
ক্রেডিট, আর পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু এটা আমাদের লিখতে হবে যখন বেশি মূল্যে যখন বিক্রি হবে। ঠিক আমাদের যখন কম মূল্যে বিক্রি হবে তখন আমরা এটা লিখবো যে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস, আগে ক্রেডিট ছিল যখন বেশি নিয়েছি তখন আবার এটা যখন কম নেব তখন ডেবিট হবে। তাহলে ক্যাশ ডেবিট পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু এটা ডেবিট হবে, আর কমন স্টক ক্রেডিট। তো এই কয়টা জাবেদা যদি আমরা ভালো মতো জানি, একেবারে ইজি জাবেদা, একেবারে ইজি জাবেদা, তোমাদের যে খুব বেশি বিচলিত হওয়ার কারণ নেই, একেবারে ইজি জাবেদা এটা। তো এই কটা আমাদের মনে রাখলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা, এর পাশাপাশি শেয়ার ইস্যুর পাশাপাশি আমরা খেয়াল করো, একটি কোম্পানির শেয়ার লোকজন কেন ক্রয় করে? কেন ক্রয় করে বলতো? লাভের আশায় ক্রয় করে, তাই না? যে আমরা একটা কোম্পানি দিয়েছি, তাহলে আমাদের কোম্পানির শেয়ার জনসাধারণ কেন ক্রয় করবে? কেন সে টাকা দিয়ে আমাদের শেয়ার ক্রয় করবে? একটা নির্দিষ্ট সময় শেষে তারা লাভ পাবে এই আশায় ক্রয় করে। তা যেটাকে বলি আমরা লভ্যাংশ, ডিভিডেন্ড, লভ্যাংশ বলি। তো এই লভ্যাংশ প্রদানের জাবেদা আমাদের দিতে হয় এখানে, লভ্যাংশ প্রদানের জাবেদা দিতে হয়। তাহলে আমরা শেয়ার যখন বিক্রি করব তখন আমাদের এই প্রথম যে ধাপটা, এই ধাপটা আমাদের শেয়ার বিক্রির জাবেদা। আর পরে যেটা আছে যে লভ্যাংশ প্রদানের জাবেদা, সুন্দর করে লেখা আছে এখানে। তো এখানে বলা আছে এই লভ্যাংশটা দেয় আবার দুই ভাবে দেয় আর কি। একটি হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড, আর একটি হচ্ছে স্টক ডিভিডেন্ড। মানে যারা, যে লোকজন আমাদের কাছ থেকে শেয়ার ক্রয় করে নিয়েছে, এই লোকজনদের লভ্যাংশ ঘোষণা করা হয় একটা নির্দিষ্ট তারিখে। কোম্পানি একটা নির্দিষ্ট তারিখে লভ্যাংশ ঘোষণা করে। ধরো ডিসেম্বরের 31 তারিখে বা বছরের মাঝামাঝি কোনো একটা সময়, সাধারণত বছর শেষে লভ্যাংশ ঘোষণা করে। সেই লভ্যাংশ ঘোষণা দুইভাবে হতে পারে, ক্যাশ ডিভিডেন্ড হতে পারে, মানে নগদ টাকা দিবে, অথবা স্টক দিবে, যে যারা শেয়ার দিবে, যে আপনারা হচ্ছে প্রতি শেয়ারে 10 টাকা করে ডিভিডেন্ড পাবেন, সে লভ্যাংশ পাবেন, সে লভ্যাংশটা নগদে না দিয়ে আমরা স্টক দিব, আরেকটি শেয়ার দিব, আরেকটি করে শেয়ার দিব। বা যে মানে ধরো কেউ হয়তো লভ্যাংশ 1000 টাকা পাবে, সেই 1000 টাকার 10 টাকা করে যদি একটা শেয়ারের দাম হয়, তাহলে 10 টাকা করে ধরে যে কটা শেয়ার হয় ভাগে, সে কটা আমরা শেয়ার দিব, টাকা দিবে না কোম্পানি। তাহলে কোম্পানির টাকার পরিবর্তে শেয়ার দেয়াকে বলে স্টক ডিভিডেন্ড, আর কোম্পানি যদি নগদ টাকা দেয় তাকে বলে ক্যাশ ডিভিডেন্ড। বুঝা গেছে এটা? আচ্ছা, একটু কথা বলতে হবে, তা নাহলে তো আমি বুঝতে পারবো না যে বোঝা যাচ্ছে কি না। আচ্ছা, এই ক্যাশ ডিভিডেন্ড হলে আমাদের জাবেদা দেওয়া একেবারে ইজি। ক্যাশ ডিভিডেন্ডের যদি জাবেদা দেয় তাহলে এটা হচ্ছে একেবারে ইজি আমাদের। তো এখানে বলা আছে ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হলে কি হবে? রিটেন আর্নিং ডেবিট আর ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। যখন কোনো লভ্যাংশ ঘোষণা করে তখন আমরা আমাদের রিটেন আর্নিং থেকে সংরক্ষিত লভ্যাংশটা বাদ যায় কোথা থেকে? রিটেন আর্নিং স্টেটমেন্ট থেকে বাদ যায়। তো রিটেন আর্নিং এর ব্যাস সবসময় জন্য ক্রেডিট। তাহলে যখন লভ্যাংশ দিব তাহলে রিটেন আর্নিং সংরক্ষিত মুনাফা থেকে কমে যাবে, তাহলে রিটেন আর্নিং হয় ডেবিট, আর ডিভিডেন্ড পেয়েবল লিখবো ক্রেডিট। এটা ফিক্সড, কোনো পরিবর্তন নেই। আর যখন আমরা প্রদান করব তখন আমরা লিখবো ডিভিডেন্ড পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। এখানে যেটা ক্রেডিট করেছি সেটা লিখবো ডিভিডেন্ড পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। এটা হচ্ছে ক্যাশ ডিভিডেন্ডের ক্ষেত্রে একেবারে ইজি। হ্যাঁ, এটা যদি ক্যাশ ডিভিডেন্ড বলে আমাদের বলা থাকবে আর কি, যে হয়তো তোমার মনে হতে পারে আমি চিনবো কিভাবে, বুঝবো কিভাবে, ওখানে বলে দেওয়াই থাকবে ক্যাশ ডিভিডেন্ডের কথা। হ্যাঁ, তাহলে ক্যাশ ডিভিডেন্ড হলে একেবারে ইজি। কিন্তু যখন স্টক ডিভিডেন্ড থাকবে এক্ষেত্রে আমাদের একটু সতর্কতার সহিত পড়ে জাবেদাটা দিতে হবে। এখানে আমাদের দেখো বলা আছে যে ঘোষণা করা হলে, স্টক ডিভিডেন্ড যখন ঘোষণা করব তখন এখানে বলা আছে রিটেন আর্নিং ডেবিট, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ক্রেডিট। আরেকটা আছে এখানে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস ইন পার ভ্যালু ক্রেডিট। আমাদের স্টক ডিভিডেন্ড খেয়াল করো এখানে একটু, এটা অনেক ইম্পর্টেন্ট কথা। যখন একটি কোম্পানি শেয়ার দিবে, নগদ টাকার পরিবর্তে শেয়ার দিবে, বিষয়টা একেবারে সিম্পলি খেয়াল করো, যে কেউ একজন লভ্যাংশ পাবে, তাকে লভ্যাংশ না দিয়ে আমরা একটা 10 টাকার দামের শেয়ার দিচ্ছি ধরো, তাহলে এই শেয়ার দাম তাকে 10 টাকা আমরা দিব না, মানে তাকে 10 টাকার দামে বিক্রি করবো না, তার কাছ থেকে আমরা বেশি মূল্য নিব। এটা সবসময় জন্য স্টক ডিভিডেন্ডের ক্ষেত্রে এটাই হয়ে থাকে, যে 10 টাকার জিনিস আমরা তার কাছ থেকে 12 টাকা দিয়ে 12 টাকা দাম ধরে দিব।
তার মানে কি আমাদের 10 টাকা শেয়ারের দাম 2 টাকা বেশি পাচ্ছি। তাহলে কি হবে এখানে রিটার্ন আর্নিং ডেবিট কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ক্রেডিট লিখবো, আর এখানে লিখবো পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস। ওই যে অতিরিক্ত টাকাটা নিচ্ছি সেটা হচ্ছে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস, এটা হচ্ছে ক্রেডিট। আচ্ছা, এটা এই জাবেদাটা দিব ঘোষণা করা হলে, এই যে ঘোষণা করা হলে এই কলামে এটা লিখেছি। আর যদি প্রদান করে থাকি, যদি এটা প্রদান করে থাকি তাহলে ঠিক ওই রকম এই যে কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন হচ্ছে ডেবিট, কমন স্টক হচ্ছে ক্রেডিট। অথবা আমাদের এরকম হতে পারে, এটার ব্যবহার পরে আছে, আমি এটার ব্যবহার পরে তোমাদের এখানে দেখাবো। আচ্ছা, আর অনেক সময় আমরা প্রপার্টি ডিভিডেন্ড যখন পেইড করে থাকি তখন প্রপার্টি ডিভিডেন্ড পেয়েবল ডেবিট ইনভেস্টমেন্ট ইন অ্যাসেট কিট, এই দুটা বিষয় আমি তোমাদের পরে বলবো, অঙ্কের বুঝাইতে এই দুটো বিষয় বলবো আর কি। আচ্ছা, আমরা সংক্ষেপে একটা অঙ্ক দেখি এবং তোমরা আশা করি এই জাবেদার যে ইয়াটা আছে এটা দেখে তোমরা বুঝতে পারবে। পার্ট বির 1 নম্বর অঙ্কটা আমরা দেখি। 1 নম্বর অঙ্কতে আমাদের দেখো এখানে বলা আছে, এই অঙ্কটি এসেছিল 2018 সালে এসেছিল ডিগ্রি থার্ড ইয়ার, তারপরে 2014 সালে, 2016 সালে, 2020 সালে এসেছিল অনার্সে। তার মানে মোটামুটি একটি ভাইরাল অঙ্ক। হ্যাঁ, তো এখানে বলা আছে এরকম, এটা আমাদের পরে বুঝতে হবে। হ্যাঁ, দেখো বলা আছে এবিসি লিমিটেড পারচেজ ফ্রম ইটস স্টক হোল্ডার 6,000 shares of its own previously issued for টাকা 3 লক্ষ। তাহলে এবিসি লিমিটেড পারচেজ করছে ফ্রম ইটস স্টক হোল্ডার, তার স্টক হোল্ডারের নিকট থেকে 6,000 শেয়ার অফ ইটস ওন প্রিভিয়াসলি ইস্যু, যেটা সে নিজে পূর্বে ইস্যু করেছিল। অর্থাৎ বিষয়টা এরকম, এবিসি লিমিটেড এটা আমাদের কোম্পানি, আমরা এবিসি কোম্পানি, এই কোম্পানি কি করছিল শেয়ার ইস্যু করেছিল আগে লোকজনের কাছে, শেয়ার ইস্যু করেছিল। শেয়ার ইস্যুকৃত শেয়ার থেকে কোম্পানি 6,000 শেয়ার কিনতেছে, 6,000 শেয়ার কিনতেছে কত টাকাতে? 3 লাখ টাকাতে। এই 3 লক্ষ টাকাতে শেয়ার কিনতেছে। তাহলে এখন একটু বলতো আমাকে, যে শেয়ারটা কিনতেছে, যেটা ইস্যুকৃত শেয়ার যেটা কিনতেছে, এটাকে কি শেয়ার বলি আমরা? এই যে কমন স্টক, প্রিফার্ড স্টক না ট্রেজারি স্টক? তোমরা লাইনে কমন স্টক। না, আমি আগে বলেছিলাম যে একবারে নিউলি যখন শেয়ার ইস্যু করবো সেটা হচ্ছে কমন স্টক, কিন্তু আমরা তো নিউলি এটা করিনি। এটা কি করছি, শেয়ার আগে ইস্যু করেছিলাম, সেই শেয়ার কিনে নিচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে ট্রেজারি স্টক। থ্যাংক ইউ, সেটা হচ্ছে ট্রেজারি স্টক। সাফা বুঝতে পেরেছ? জি স্যার। আবার একটু এই লাইনটা আমরা মানেটা ভেঙে ভেঙে পড়লে আমাদের একটু সুবিধা হবে। আমি আরেকবার বলি, তোমরা হয়তো বুঝেছো, তারপরে আমি আরেকবার বলি। সেটা হচ্ছে এবিসি কোম্পানি, এটা এবিসি কোম্পানি। এই কোম্পানি কি করেছে, এবিসি কোম্পানি পারচেস করছে ফ্রম ইটস স্টক হোল্ডার 6,000 শেয়ার অফ ইটস ওন প্রিভিয়াসলি ইস্যু। অফ, এই যে এই কথাটা, অফ ইটস ওন প্রিভিয়াসলি ইস্যু, যেটা পূর্বে ইস্যু করা হয়েছিল। আর কাদের কাছ থেকে কিনছে? স্টক হোল্ডারদের কাছ থেকে, যারা পূর্বে ইস্যু করেছে, পূর্বে বিক্রি করেছে, বিভিন্ন লোকজনের কাছ থেকে বিক্রি করছিল, তাদের কাছ থেকে কি করছে? পারচেস করে নিচ্ছে, মানে এদের কাছ থেকে পারচেস করে নিচ্ছে। তাহলে এই যে প্রথম হ্যাঁ, প্রথম যখন ইস্যু করেছিল সেটা হচ্ছে কমন স্টক বা অর্ডিনারি শেয়ার, আর যখন শেয়ারটা কিনে নিচ্ছে এটা হয়ে যাচ্ছে কি ট্রেজারি স্টক। ঠিক আছে? তাহলে আমরা জাবেদা যখন দিব তখন কিন্তু এই যে ট্রেজারি স্টক যেটা আছে এই কলামের যে ইয়াটা, এগুলার জাবেদা দিব। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে তারপরে কি বলা আছে, ইটস লেটার, এরপরে রিসোল্ড, এটা বিক্রয় হয়েছে, পুনঃ বিক্রয় হয়েছে 2,000 শেয়ার ফর টাকা কত? 55। আচ্ছা, খেয়াল করে দেখো, আমরা 6,000 শেয়ার, এই একটি অঙ্ক ভালো মতো বোঝো, তোমাদের 80% কভার হয়ে যাবে, 80% কভার হয়ে যাবে। তাহলে শেয়ার কিনে নিচ্ছে কত দিয়ে? 3 লক্ষ টাকা দিয়ে নিচ্ছে। তাহলে 3 লক্ষ টাকা দিয়ে শেয়ার কিনে নিচ্ছে, 3 লক্ষ টাকা দিয়ে শেয়ার ক্রয় করে নিচ্ছে। তাহলে কয় হাজার শেয়ার? 6,000 শেয়ার। তাহলে ভাগ দিলে কত পড়ে?
5, 6, 30, তাহলে এটা যদি আমরা মুখে মুখে করি 3টা শূন্য কাটা 3টা শূন্য কাটা, তাহলে 300, 5, 6, 30, 50, তাহলে 50 টাকা করে পড়ে, তাই না? একটি শেয়ারের দাম কত? 50 টাকা। তাহলে এখন বলছে যে ইটস লেটার, এর পরে কি হয়েছে? 2000 শেয়ার, 2000 শেয়ার কি হয়েছে? 2000 শেয়ার রিসোল্ড করছে। রিসোল্ড মানে কি? পুনঃ বিক্রয় করছে, মানে কিনে নিয়ে বিক্রয় তো করছিল, সেটা আবার কিনে নিয়ে আবার বিক্রি করছে। কত করে বিক্রি করছে? 55 টাকা করে। তাহলে 2000 শেয়ার বিক্রি করছে কত করে? 55 টাকা করে বিক্রি করছে, তাই না? 55 টাকা করে বিক্রি করছে। তাহলে কিনা ছিল কত করে? 50 টাকা। 50 টাকা। 50 টাকা। তাহলে বিক্রি করছে কত দিয়ে? 55 টাকা। 55 টাকা। তার মানে 5 টাকা লাভে বিক্রি করছে, তাই না? তাহলে 5 টাকা লাভে বিক্রি করলে তাহলে এই 2000 শেয়ারের জাবেদাটা কোনটা দিব আমরা? এই যে এটা দিব, যখন অভিহিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি করা হয়, যে এটা ক্যাশ ডেবিট, ট্রেজারি স্টক ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস ক্রেডিট। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তারপরে আর একটু পড়ি। এটা গেল 2000 শেয়ারের জাবেদা। তারপরে বলা আছে, এখানে কমা দেওয়া আছে, তারপর বলা আছে দেন, তারপর 3000 শেয়ার ফর টাকা 48। 3000 শেয়ার বিক্রি করছে কত করে? 48 টাকা করে। কিনা ছিল কত? 50 টাকা, তাই না? আর বিক্রি করছে কত করে? 48। 48। তাহলে লাভে করলো না লসে করলো? লাভে বিক্রি করলো না লসে বিক্রি করলো? লসে। লসে। তাহলে লসে যদি হয় তাহলে আমাদের এই জাবেদা হবে, এই যে অভিহিত মূল্যের চেয়ে কম মূল্যে শেয়ার বিক্রি করলে, এই যে ট্রেজারি স্টকের যে লাইনটা, এই লাইনে এই জাবেদা ক্যাশ ডেবিট, পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস আর ভ্যালু ডেবিট, আর কমন স্টক ক্রেডিট। ঠিক আছে? আচ্ছা, তারপরে বলা আছে ফাইনালি, সর্বশেষ 1000 শেয়ার ফর টাকা 40 পার শেয়ার। 1000 শেয়ার 40 টাকা করে বিক্রি করছে। তার মানে 50 টাকাতে কিনা ছিল, 40 টাকা করে বিক্রি করছে, 10 টাকা লসে বিক্রি করছে। তার মানে এটার যে জাবেদা হতো এটার একই জাবেদা হবে, শুধু টাকার পার্থক্য হবে। বলছে রিকোয়ার্ড, করণীয়, প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ ফর দ্য পারচেস অ্যান্ড সেলস অফ ট্রেজারি স্টক। বলছে যে প্রিপেয়ার, প্রস্তুত করো, জার্নাল এন্ট্রিজ ফর দ্য পারচেস অ্যান্ড সেলস। এই ক্রয়, এই যে প্রথমে যেটা ক্রয় করলাম, এই ক্রয়ের এবং সেলসের, এই যে পরে যে আমরা বিভিন্ন ভাবে এই 2000 শেয়ার বিক্রি করলাম, 3000 শেয়ার বিক্রি করলাম এবং 1000 শেয়ার বিক্রি করলাম, এই বিক্রয়ের জাবেদা দিতে বলছে। তাহলে 6000 শেয়ার আমরা ক্রয় করেছি, 6000 শেয়ার আবার বিক্রি করেছি আমরা। যে এই 6000 শেয়ার আমরা ক্রয় করেছি, 2000 শেয়ার বিক্রি করলাম, এখানে 3000 শেয়ার, 3 2 5000 শেয়ার, আর এই 1000 শেয়ার বিক্রি করেছি, 6000 শেয়ার বিক্রি করেছি। এটা জাবেদা দিতে বলছে। আচ্ছা, এটা আমি আরেকবার ওপেন করি, তাহলে সহজ হবে। আমি এটা হ্যাঁ, এখানে রাখি। ওকে, তাহলে দেখো এখানে আমি আগামী দিন তোমাদের এটা করব, হাতে কলমে করে দেবে। এখানে এটা সলিউশনটা দেখে দিচ্ছি, এটাও করে দেওয়া আছে। তো এখানে আমাদের বলা আছে, দেখো ট্রেজারি স্টক প্রথমে কি করছে? পারচেস করছে, তাই না? 6000 শেয়ার পারচেস করছে। তাহলে পারচেস যদি করে থাকে, আমরা একটু খুবই সতর্কতার সহিত অবলম্বন করব, একটু দৃষ্টি রাখবো। এখানে 6000 শেয়ার ক্রয় করছে 3 লক্ষ টাকা দিয়ে। তাহলে পারচেস করলে এই যে ট্রেজারি স্টক, আমরা যদি ট্রেজারি স্টক যদি পারচেস করে থাকি, ট্রেজারি স্টক যদি পারচেস করে থাকে, যে ক্রয় করা হলে কি জাবেদা দিব? ট্রেজারি স্টক ডেবিট, ক্যাশ ক্রেডিট, তাই না? তাহলে এখানে সেটা দিয়েছি, ট্রেজারি স্টক হচ্ছে ডেবিট আর ক্যাশ ক্রেডিট। কত? ওই যে 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা। তাহলে প্রতিটা শেয়ার ভাগে কত পড়লো? এখানে 50 টাকা করে, 6000 গুণন 50, মানে 50 কিভাবে পেলাম? ওই যে 3 লক্ষ ভাগ 6000 সমান সমান কত? 50। তাই 50টা বের করার, এখানে আমরা প্রতিটি শেয়ারের দাম বের করে নিলাম। কারণ কি? আমাদের প্রতিটি শেয়ারের দাম জানা দরকার, তা না হলে আমরা লাভ বা লস বা কত টাকা লাভে বা লসে বিক্রি করলাম এটা আমরা বুঝতে পারবো না, এই জন্য আমরা এটা বের করে নিলাম। এখন আমরা এই বিক্রয়ের জাবেদা দেব। 2000 শেয়ার যে বিক্রয় করছি, 2000 শেয়ার যে বিক্রয় করছি, বিক্রয়ের জাবেদা দেব কত? 55 টাকা করে বিক্রি করছি।
তাহলে 55 টাকা করে যদি আমরা 2000 শেয়ার বিক্রি করে থাকি, তাহলে বিক্রি করলে কি পাবো? টাকা পাবো আমরা। তাহলে এটার জাবেদা কি হবে? এই যে শেয়ার এখন বিক্রি করব, ক্রয়ের জাবেদা এই একটি। এখন বিক্রি করলে আমরা পাবো কি? লাভে বিক্রি করছে, অর্থাৎ 55 টাকা। এখানে কিনা ছিল কত করে? 50 টাকা করে কিনা ছিল, সেটা এখন কি 55 টাকায় বিক্রি করছি। তাহলে 55 টাকা ক্যাশ পাচ্ছি। ট্রেজারি স্টক কত? 50 টাকা করে ধরতে হবে, এই স্টকে দিতে হবে, আর অতিরিক্ত যেটা সেটা আমাদের এই লাভে দিতে হবে। তাহলে আমরা এখানে সেটা করেছি যে ক্যাশ ডেবিট ট্রেজারি স্টক ক্রেডিট পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ট্রেজারি স্টক ক্রেডিট। তাহলে ক্যাশ হচ্ছে কত? 55 টাকা করে পাচ্ছি। 2000 গুণন 55 সমান 1,10,000 টাকা। ট্রেজারি স্টকে কত করে যাবে? এই যে যে মূল্যে কিনা ছিল সেটা ট্রেজারি স্টকে দিব, 2000 গুণন 50, আর অতিরিক্ত মূল্য নিলাম কত? যে 50 টাকার জিনিস আমরা বিক্রি করলাম কত? 55 টাকা করে, তাই না? তাহলে 5 টাকা করে, তাহলে 2000 গুণন 5 আমরা এখানে দিব। তাহলে ট্রেজারি স্টকে যাবে কত? 2000 গুণন 50, 1 লক্ষ টাকা, আর অতিরিক্ত আমরা বিক্রি করলাম 2000 গুণন 5 সমান 10,000 টাকা। এটা কি তোমরা বুঝতে পেরেছো? একেবারে ইজি। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এখন আবার বলা আছে এখানে যে দেন তারপরে আবার কি হয়েছে? 3000 শেয়ার ফর টাকা 48, 3000 শেয়ার 48 টাকা করে বিক্রি করছে। তাহলে 50 টাকা করে ক্রয় করা ছিল, 48 টাকা করে বিক্রি করছে, তার মানে ক্ষতিতে বিক্রি করলাম। করলে কি হবে? আমাদের ওই যে জাবেদা সূত্রে একটু দেখি, ক্ষতিতে বিক্রি করলে কোনটা? এটা। এই যে অবৈধ মূল্যের চেয়ে যখন কম মূল্যে বিক্রি করব, তখন আমাদের এই জাবেদা দিতে হবে, কারণ ট্রেজারি স্টকের যে কলামটা, এই কলাম থেকে এই জাবেদাটা দিব। ক্যাশ ডেবিট পেইড ইন ক্যাপিটাল এক্সেস ডেবিট, আর সরি, এটা কমন স্টকের জায়গায় ট্রেজারি স্টক হবে আর কি। তাহলে এখানে আমরা লিখবো যে ক্যাশ ডেবিট পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস ডেবিট ট্রেজারি স্টক পেইড। তাহলে ক্যাশ কত টাকা করে পাচ্ছি? 48 টাকা করে পাচ্ছি, তাই না? এখানে আমাদের বলা আছে যে 3000 শেয়ার 48 টাকা করে আমরা পাচ্ছি। তাহলে এখানে 3000 গুণন 48 সমান এত টাকা। পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস আমরা অতিরিক্ত কত করে পাচ্ছি? 2 টাকা, সরি, কম কত টাকা করে পাচ্ছি? 2 টাকা করে। 50 টাকা করে কিনা ছিল, 48 টাকা করে বিক্রি করছি, 48 টাকা করে বিক্রি করছি, তাহলে 2 টাকা কমে বিক্রি করছি, 2 টাকা ক্ষতিতে বিক্রি করছি। তাহলে 3000 শেয়ার গুণন 2 সমান 6000 টাকা ক্ষতিতে বিক্রি হচ্ছে। আর ট্রেজারি স্টকে আমাদের যে মূল্যে কিনা ছিল, এই কিনা মূল্য দ্বারা এটা গুণ করতে হবে আমাদের। 3000 গুণ 50 সমান 1,50,000 টাকা। এটা হচ্ছে আমরা ক্ষতিতে বিক্রি করলাম। আচ্ছা, তারপরে আবার কি হয়েছে? ফাইনালি সর্বশেষ আমরা 1000 শেয়ার বিক্রি করছি 40 টাকা করে। তাহলে 50 টাকা শেয়ার 40 টাকা বিক্রি করছে, মানে ওই ক্ষতির যে জাবেদা, অর্থাৎ এই যে জাবেদা, এই জাবেদাটা আমরা এখানে দিব। কিন্তু এখানে একটু কথা আছে। হ্যাঁ, এখানে কথা আছে কি? এই জন্যই ওই যে তোমাদের বলে রাখছিলাম যে এই যে জাবেদাটা, এই যে এখানে রিটেন আর্নিংটা ডেবিট হয়েছে, এটা আমি পরে আলোচনা করতে চাইছিলাম। এই জাবেদাটা আমরা এখানে একটু আলোচনা করবো এখন। যে আমরা খেয়াল করে দেখো, আমরা বিক্রি করলাম, আমরা যে বিক্রি করলাম কত? 6000 শেয়ার বিক্রি করতেছি, তাই না? 6000 শেয়ার ক্রয় করেছি, 6000 শেয়ারে আবার বিক্রি করছি, কিন্তু তার মধ্যে 2000 শেয়ার লাভে বিক্রি করছি। লাভে কোনটা? এই যে আমি হাইলাইটস করা আছে, দেখো, পেইড ইন ক্যাপিটাল এক্সেস ক্রেডিট। এটা মানে কি? এটা লাভে বিক্রি করছি, তাই না? তাই কি না? জি স্যার। আচ্ছা, লাভ কত টাকা লাভে বিক্রি করছে এখানে? 5 টাকা। 5 টাকা লাভে, মানে মোট কত টাকা? 10,000 টাকা, তাই না? আচ্ছা, তারপরে 3000 শেয়ার আবার বিক্রি করলাম 48 টাকা, মানে ক্ষতিতে বিক্রি করলাম। কত ক্ষতিতে বিক্রি করলাম? হচ্ছে এই যে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস পার কত? 6000 টাকা। তাহলে লাভ থাকলো কত? 4000। 4000 টাকা লাভ থাকলো না? এখন আমরা ক্ষতি সর্বোচ্চ 4000 টাকা পর্যন্ত পোষাইতে পারবো, আর বাদ বাকিটা ক্ষতি হলে 4000 টাকার বেশি ক্ষতি হলে ওটা আমাদের সংরক্ষিত যে মুনাফা আছে সেখান থেকে দিতে হবে। এখন পরে বিক্রি করতেছি কত? 40 টাকা করে বিক্রি করতেছি না? সর্বশেষ 1000 শেয়ার বিক্রি করছে কত? 40 টাকা করে, তাই না? জি স্যার। তাহলে 1000 শেয়ার 40 টাকা করে যদি বিক্রি করি, তাহলে আমরা পাবো ক্যাশ ডেবিট কত? 40 টাকা করে। আর 1000 শেয়ার তাহলে ক্ষতি হচ্ছে কত? 1000 শেয়ার গুণন 10 সমান সমান কত? 10,000 টাকা ক্ষতি হচ্ছে, তাই না? কথা কি বুঝতে পেরেছো আমার?
তোমরা আমার কথা কি বুঝতে পেরেছো বাবা? স্যার এটা আরেকবার বলেন। আরেকবার বলবো। আচ্ছা দেখো, আমরা শেয়ার বিক্রয়ের ক্ষতিটার হিসাব করব আমরা, যে শেয়ার আমরা ৬০০০ শেয়ার ক্রয় করে নিচ্ছি ৩ লক্ষ টাকাতে। এই ৩ লক্ষ টাকার শেয়ার, প্রতিটা শেয়ারের দাম ৫০ টাকা করে। এখন এই শেয়ার বিক্রয় করতে যেটা লাভ হবে, সেই লাভ থেকে লসের পরিমাণ যদি বেশি হয়ে যায়, সেটা আমরা ওই পেইড ইন ক্যাপিটাল এক্সেসের মধ্যে সম্পূর্ণ টাকা আমরা রাখবো না। ওখান থেকে আমরা যেটুকু টাকা অতিরিক্ত কভার করবে না, যেটা সেটা রিটার্ন আর্নিং থেকে দিব। মানে বিষয়টা এরকম যে আমরা পেইড ইন ক্যাপিটাল এক্সেস বাবদ লাভ করছি ১০,০০০ টাকা, তাই না? খেয়াল করে দেখো, আমি তোমাদের জি বুঝাই, এই স্যার। যে ১০,০০০ টাকা লাভ করছি না এটা, জি স্যার। এখন এই দ্বিতীয়বার বিক্রি করে ক্ষতি হইলো কত? ৬০০০ টাকা না? ৬,০০০। তাহলে থাকে কত আর লাভে? ৪,০০০ টাকা লাভ থাকে না? ৪,০০০। এই ৪,০০০ টাকা লাভ পরের বার যদি আমাদের লস যদি ৪,০০০ টাকার বেশি হয়, তাহলে সেটা রিটার্ন আর্নিং থেকে দিতে হবে। কিরকম দেখো, এখানে আমরা তো লসে বিক্রি করলাম, কত? ১০,০০০ টাকা না? প্রতি শেয়ার কত? জি স্যার। ১,০০০ শেয়ার। এখানে এখানে বলা আছে ১,০০০ শেয়ার ৪০ টাকা করে বিক্রি করছি। তাহলে কিনা ছিল কত? ৫০ টাকা করে, তো তাই না? কিনা ছিল এই যে ৫০ টাকা করে কিনা ছিল, সেটা ৪০ টাকা করে বিক্রি করছি, তাই না? ১০ টাকা লস। তাহলে ১০ টাকা করে লসে বিক্রি করতেছি, তাই কিনা? জি স্যার। তাহলে ১,০০০ শেয়ারে ১০ টাকা করে লস হয়, তাহলে কত হবে? ১০,০০০ টাকা। ১০,০০০। এখন আমাদের কাছে এই লস পূরণ করার মতো আমাদের লাভ কত টাকা জমা ছিল? ৪,০০০ টাকা। ৪,০০০। তাহলে এখান থেকে ১০,০০০ টাকা থেকে ৪,০০০ টাকা পর্যন্ত আমরা পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস ডেবিট করতে পারবো। আর বাদ বাকি যে ৬,০০০ টাকা থাকবে, ওটা রিটেন আর্নিং, আমাদের থেকে আগে থেকে যে মুনাফা জমানো ছিল সেখান থেকে দিতে হবে। মানে এটা আরেকটু এখানে জাবাদাতে আসি, এখন খেয়াল করো। ক্যাশ ডেবিট, এখানে লিখবো ক্যাশ ডেবিট ৪০,০০০, তারপরে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস ডেবিট, আর রিটেন আর্নিং, এখানে এই কথাটা আছে রিটেন আর্নিং ডেবিট, আর ট্রেজারি স্টক ক্রেডিট। এখানে বিষয় দেখো যে ১,০০০ শেয়ার ৪০ টাকা করে পেয়েছি, ৪০,০০০ টাকা। এখন আমাদের লস যেটা হিসাব মতো হওয়ার কথা ছিল, এখানে এই পেইড ইন ক্যাপিটাল এক্সেস এরা ১০,০০০ হওয়ার কথা ছিল, কিন্তু এটা ১০,০০০ হবে না। কারণ কি? এই পেইড ইন ক্যাপিটাল এক্সেস তো আমাদের আর ব্যালেন্স আছে কত টাকা? ৪,০০০ টাকা আছে। তাহলে এটাই ৪,০০০ টাকা সম্পূর্ণ টাকা দ্বারা ক্ষতি মোচন করব। আরো ক্ষতি হচ্ছে কত? এক্সট্রা ৬,০০০ টাকা। এই ৬,০০০ টাকা আমাদের কোম্পানিতে আগে থেকে যেটা জমানো ছিল রিটেন আর্নিং, এটা ডেবিট করতে হবে, মানে এখান থেকে নিয়ে আসতে হবে। আর আমাদের ট্রেজারি স্টকটা ক্রিয়েট করতে হবে ৫০,০০০ টাকা টোটাল। মানে তোমার কাছে জমানো টাকা, তুমি ঈদের সালামে পাইছো, ঈদের যে সালামি আছে সেই সালামি পাইছো, মোট হচ্ছে ১০,০০০ টাকা। এই ১০,০০০ টাকার থেকে তুমি কি করছো? তুমি আবার কি করছো? তোমার ছোট ভাই ব্রাদারদের দিতে দিতে সেই ১০,০০০ টাকা কভার হয়নি, আরো কি হয়েছে? অতিরিক্ত আরো কিছু টাকা লাগছে। সেই অতিরিক্ত টাকাটা কি করছো? তুমি তোমার নিজের যে ব্যক্তিগত জমানো টাকা ছিল সেখান থেকে দিয়ে দিছো। তাহলে এই ১০,০০০ টাকা যেটা আমরা পাইছি, লাভ পাইছি, সেখান থেকে এই ক্ষতিটা আগে মোচন করলাম। পেইড ইন ক্যাপিটাল ৬,০০০ বাদ দিলাম, থাকে কত? আর ৪,০০০ কি এটা থাকে। এই ৪,০০০ টাকা পেইড ইন ক্যাপিটাল এক্সেস দিলাম, আরো কত লাগবে? আরো ৬,০০০ টাকা আমাদের ক্ষতি মোচন করতে হবে। সেই ক্ষতিটা মোচন করতে হবে কোথা থেকে? এই যে রিটেন আর্নিং নিয়ে আসতে হবে। রিটেন অর্থাৎ আর্নিং। আমাদের যে ক্ষতিটা হবে, সেই ক্ষতিটা যদি পূর্বের পেইড ইন ক্যাপিটাল এক্সেস ওভার হয়ে যায়, সেই ওভারকৃত টাকাটা আমাদের রিটেন আর্নিং থেকে নিতে হবে। কথা আমরা আরো একটু অস্পষ্ট থেকে গেল, তোমরা যেহেতু চুপ আছো। আমরা বাবা লাভ হয়েছে কত বলতো? ১০,০০০ টাকা লাভ ১০,০০০। হয়েছে না? এটা লাভ, এটা হচ্ছে লাভ, বাংলাতে লিখলাম লাভ। আর লস হয়েছে কত? এটা ক্ষতি হয়েছে কত? এটা ক্ষতি, তাই না? ৬,০০০। ৬,০০০। তাহলে ৬,০০০ টাকা ক্ষতি হওয়ার পর লাভে থাকে কত? ৪,০০০ টাকা থাকে না? ৪,০০০। পরের বার হচ্ছে ১০,০০০ টাকা ক্ষতি হয়ে গেছে, কিন্তু ১০,০০০ টাকায় এই পেইড ইন ক্যাপিটাল এক্সেসে দেখানো যাবে না। কত আমাদের লাভ আছে? ৪,০০০ টাকা যে লাভ ছিল, সেই ৪,০০০ টাকা এখানে লিখতে হবে। সে ৪,০০০ টাকা লেখার পর অতিরিক্ত আর কত লাগতেছে ১০,০০০ পুরাতে? সে ক্ষতিটা ৬,০০০। ৬,০০০। এই ৬,০০০ টাকা আমাদের আগে থেকে যে জমানো অর্থ রিটেন আর্নিং ছিল, সেই সংরক্ষিত আয় থেকে পূরণ করতে হবে, এটা থেকে দিতে হবে। তাহলে আমরা এখানে লিখবো ক্যাশ ডেবিট
পেইড ইন ক্যাপিটাল এক্সেস হচ্ছে ডেবিট, আর সংরক্ষিত মুনাফা আমাদের কত থাকে, আমাদের এই 10,000 গুণন 10 সমান 10,000 টাকা, ওখান থেকে এই আগের লাভ জমানো ছিল 4,000 টাকা, সেই 4,000 টাকা বাদ দিলে আমরা এই 6,000 টাকা রিটেন আর্নিং থেকে ক্ষতিটা মোচন করব, আর এটা আসবে এখানে ডেবিট, আর পুরো ট্রেজারি স্টকটা হবে ক্রেডিট। এখন এটাতে সমস্যা কোথায় একটু বলো। আমাদের এটা একটু মাথায় রাখতে হবে যে আমরা যদি কোনো একটা লট বা একটা শেয়ার যখন বিক্রি করব, সেখানে যদি জমানো অর্থ অর্থাৎ সেখানে যে লাভটা হবে সেই লাভটা যদি আমাদের পরবর্তীতে যখন বিক্রি করতে করতে লাভের চেয়ে যখন ওভার হয়ে যাবে, সে ওভারকৃত টাকাটা আমাদের এখানে লিখবো, আমরা রিটেন আর্নিং ডেবিট করব। অর্থাৎ আগে পেইড ইন ক্যাপিটাল লস হলে তো এটা ডেবিট হওয়ার কথা ছিল, এটা মিলে 10,000 হওয়ার কথা ছিল, কিন্তু এটা হবে না, মানে এটা 10,000 হওয়ার কথা ছিল, কিন্তু ওটা আমরা 10,000 হবে না, কারণ কি আমাদের জমানো টাকা আর লাভ ক্ষতি মোচন করার মতো 4,000 টাকা আছে, তাহলে এখানে 4,000 টাকা যাবে, আর বাদ বাকি 6,000 টাকা রিটেন আর্নিং থেকে নিয়ে আসতে হবে, অর্থাৎ এটা দুটা হবে। কি তারেক, বুঝতে পেরেছ? তারা কি লাইনে আসে নাকি নেটের সমস্যা নাকি? সাফা, জি স্যার। তো এটা কি সমস্যা হলো? না স্যার, বুঝতে পারছি। সাকেরা, শোনা যাচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এই যে একটু তোমরা একটু সাউন্ড দিও, তা নাহলে তো বুঝতে পারবো না আমি। আচ্ছা, তারপরেও আমরা এরকম অঙ্ক পরবর্তীতে আরো আসবে, আমরা এই জিনিসগুলো এই দিকে আমরা একটু বিশেষ নজর রাখবো, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবো, তাছাড়া অঙ্ক সহজে আছে। হ্যাঁ, আর এখানে এই অঙ্কটা তোমরা আরেকবার দেখবে, আমি এটা পিডিএফ কপি তোমাদের গ্রুপে দিব, তোমরা এটা দেখো, আর অথবা তোমাদের যে বইটা আছে বইয়ে এটা তোমরা খেয়াল করো, তাহলে তোমরা দেখতে পাবে। আচ্ছা, পরে এরকম একটা অঙ্ক, নাই আর অন্যরকম সবগুলো। আচ্ছা, তোমরা এই অঙ্কটাই একটু বেশি বেশি দেখবে। পরেরগুলো আর নাই। আচ্ছা, তোমরা এই যে অঙ্কটা দেখলাম আমরা, এই অঙ্কটা একটু তোমরা নিজে খাতায় একটু করবে। হ্যাঁ, হাতে কলমে করার চেষ্টা করবে। এই অঙ্কটা যদি তোমরা বোঝো তাহলে অনেক কিছু আমাদের হয়ে যাবে আর কি। হ্যাঁ, এই অঙ্কটা যদি বোঝো, তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করতে যাচ্ছি। আগামীতে ইনশাল্লাহ আমরা আরো অ্যাডভান্স লেভেল অঙ্কগুলি দেখব। এই অঙ্কটি তোমরা অবশ্যই করবে, এবং বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই আমরা কালকে এটা নিয়ে আবার আলোচনা করব। হ্যাঁ, আর অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2-3টা দিন একটু করিয়ে নিচ্ছি, তারপরে কস্ট অ্যাকাউন্টিং ধরবো, মানে একদিন অ্যাডভান্স অ্যাকাউন্টিং, একদিন কস্ট অ্যাকাউন্টিং, এইভাবে অঙ্কগুলি আমরা সলভ করবো ইনশাল্লাহ। আর রুটিন মনে হয় দিয়েছে, আবার তোমাদের রুটিনটা দেবো, ওই অনুযায়ী ক্লাস আমাদের চলবে।